This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। সম্প্রীতির সঙ্গে রয়েছে আমি শুভজিৎ মিত্র। সম্প্রীতি 150 মিনিট যা কেউ পারেনি তা করে দেখাচ্ছি আমরা। তারই একটা অংশ দুপুর 2টার সময় ফুল অ্যান্ড ফাইনাল। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় বিশ্ব জুড়ে নিন্দার ঝড় উঠেছে। সব জায়গাতেই মুখ পুড়ছে পাকিস্তানের, দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভ। লন্ডনে পাক হাই কমিশনের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়রা। ছবিটা একবার দেখুন, জাতীয় পতাকা হাতে। মেলবোর্নেও পাক হাই কমিশনের বাইরে বিক্ষোভ, সেই ছবিও দেখাবো। দুটো ছবি পাশাপাশি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা দিয়ে প্ল্যাকার্ড, পোস্টার। গোটা বিশ্বে মুখ পুড়ছে পাকিস্তানের। এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি, লন্ডনের ছবি দেখাচ্ছি, মেলবোর্নের ছবি দেখাচ্ছি। দেখুন প্রবাসী ভারতীয়রা তারা রাস্তায় নেমে এসেছেন, হাতে রয়েছে জাতীয় পতাকা। পাকিস্তানের যে দূতাবাস তার বাইরে বিক্ষোভ। দুটো ছবি, লন্ডন, মেলবোর্ন, একই সঙ্গে দেখাচ্ছি। আর ঠিক যেরকম আপনাদের দেখাচ্ছিলাম যে বাইরে চাপে যেমন রয়েছে পাকিস্তান, ঘরেতেও চাপে, প্রবল চাপে পাকিস্তান। দেশেই এবার পাকিস্তানের বিরোধিতা, বালুচিস্তানে পাকিস্তান বিরোধী বিক্ষোভ। দেখুন সেই ছবি, বালুচের সেখানে দেয়ালে দেয়ালে কালো কালি লেপা রয়েছে পাক পতাকার উপর। দেখুন সেই ছবি, ঘরে বাইরে প্রবল চাপে পাকিস্তান। দেশেই এবার পাকিস্তান বিরোধিতা, পাকিস্তানের মাটি থেকেই সেই দেশের বিরোধিতা। দেখছেন বালুচের ছবি, বালুচিস্তানে সেখানে পাকিস্তান বিরোধী বিক্ষোভ। পাক পতাকা সেই ন্যাশনাল ফ্ল্যাগের উপর, পাকিস্তানের ন্যাশনাল ফ্ল্যাগ, তার উপর রীতিমতো কালি লেপা। দেখুন বালুচিস্তানের সেই ছবি। প্রবল বিক্ষোভের মুখে ঘরে বাইরে প্রবল চাপে। শুভজিৎ, আমরা সেটা দেখছি যে কিভাবে রীতিমতো পাকে পড়েছে পাকিস্তান। গতকালই আমরা দেখেছিলাম যে ভারতের প্রত্যাঘাতের সামনে রীতিমতো তারা অসহায় হয়ে আমেরিকার দ্বারস্থ, যদিও সেখানে তো চিড়ে ভেজেইনি। আর এবার দেখো যেরকম বাইরে আমরা দেখছি প্রবল বিক্ষোভ, ঘরের মাটিতে মানে পাকিস্তানের মাটিতে বিক্ষোভ দেখো কিভাবে হচ্ছে। বেলুচিস্তান, বালুচের দেয়াল, সেই দেয়ালগুলোতে যেখানে পাকিস্তানের ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে তার উপর কালি লেপা। মানে দেশের জাতীয় পতাকায় আমজনতা কালো কালি লেপে দিচ্ছে, এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। আরো একটা বড় খবর, 4 দিন পর পাক সেনার জিম্মায় বাংলার ছেলে পুনম কুমার সাউ পাঠানকোট যাচ্ছেন। বিএসএফ এর জওয়ানের অন্তঃসত্ত্বা। বড় খবর, পাঠানকোট যাচ্ছেন বিএসএফ জওয়ানের অন্তঃসত্ত্বা। কি অবস্থায় আছেন পুনম? প্রবল উদ্বেগে পরিবার। দ্রুত ফেরানো হোক কাতর আরজি। এই মুহূর্তের আরো একটা বড় খবর, 4 দিন পেরিয়ে গেছে, পাক সেনার জিম্মায় রয়েছে বাংলার ছেলে PK সাউ, পুনম কুমার সাউ। পাঠানকোটে যাচ্ছেন বিএসএফ জওয়ানের অন্তঃসত্ত্বা। কি অবস্থায় আছেন পুনম? প্রবল উদ্বেগে রয়েছে পরিবার। 4 দিন হয়ে গেল স্যার, একটা মানুষ মিসিং আছে, কোনো খবর পাচ্ছি না। ওকে কি রকম রেখেছে, খাওয়া দাওয়া দিচ্ছে কিনা কিছুই জানতে পারছি না আমরা। কালকে আমরা বেরোচ্ছি এখান থেকে, হাবড়া থেকে পাঠানকোট যাব, যেখানে ওনার পোস্টিং ছিল। যদিও এখান থেকে কোনো ডিটেলস বার করতে পারি আমরা, সেই জন্য আমাদের আর ঘরে বসতে পারছি না। আমরা কালকে বেরোবো। এটাই কথা হয়েছে। এক্সচেঞ্জ অফিসে ফোন করেছিলাম, সিও এলে আমি কথা বলিয়ে দেবো। 3 দিন তো পেরিয়ে গেল। 3 দিন পেরিয়ে 4 দিন হচ্ছে। এই 4 দিনের মধ্যে কিছু হয়নি। চিন্তা তো করছি আমাদের সবাই, ফ্যামিলি, खावा दावा सब बंद। पाकिस्तान बाकी कहने मतलब उसकी कार्रवाई चल रही है, हम लोग बैठे हुए नहीं हैं, उसकी कार्रवाई चल रही है। और जानते हैं कि अभी जो है कश्मीर के लेकर थोड़ा गर्म ये है, बस यही बात हुई। बोला जो भी खबर होगा हम आपको जना देंगे। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं,
जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। শর্মিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী শর্মিষ্ঠা, সর্বশেষ কি আপডেট বিএসএফ সূত্রে জানা গেছে? একদম শুভজিৎ, দেখো মঙ্গলবার রাতে শেষবার ছেলের সঙ্গে কথা হয় রাত 10টায়। বুধবার রাতে খবর এলো যে ছেলেকে আর পাওয়া যাচ্ছে না, ছেলেকে পাকিস্তানের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে আটক করা হয়েছে পাঠানকোট সীমান্ত থেকে। তারপর থেকে ছেলের কোনো রকম আপডেট পাচ্ছেন না পূর্ণম কুমার সাউয়ের পরিবারের সদস্যরা। 4টে দিন কেটে গিয়েছে। স্বাভাবিকভাবে তার স্ত্রী অন্তঃসত্ত্বা, তার মা সাংঘাতিক অসুস্থ, তাই তার পরিবারের সদস্যরা ঠিক করেছেন যে বাড়িতে বসে যখন কোনো রকম খবর পাচ্ছেন না, তাই তারা চলে যাবেন পাঠানকোটে। তারা আগামীকাল রওনা দিচ্ছেন, পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং সেখানে গিয়েই তারা খোঁজ নেওয়ার চেষ্টা করবেন যে পূর্ণম কুমার সাউ সে কেমন রয়েছে এবং তাকে ফেরানোর জন্য ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা জানি বিএসএফ এর পক্ষ থেকে বেশ কয়েকবার ফ্ল্যাগ মিটিং করা হয়েছে, সেই ফ্ল্যাগ মিটিং বেশ কয়েকবার সেখানে বন্ধও করতে হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কাশ্মীর পরিস্থিতিকে নিয়ে ভারত এবং পাকিস্তান এই দুই দেশের মধ্যে যে একটা নরম গরম সম্পর্ক চলছে, সেই সম্পর্কের প্রভাব পূর্ণম কুমার সাউয়ের উপর প্রভাব পড়বে না তো এই একটা আশঙ্কা রয়েছে পিকে সাউয়ের পরিবারের সদস্যরা। তাই আর তারা রিকশায় বসে থাকতে চাইছেন না, তাই তারা চাইছেন একেবারে পাঞ্জাবের পাঠানকোটে যেখানে তার ছেলের পোস্টিং ছিল সেইখানে গিয়ে তারা খোঁজ নেবেন যে পূর্ণম কুমার সাউ কেমন আছে, কি অবস্থায় রয়েছে। পাকিস্তান কি নজর থাকবে শর্মিষ্ঠা, সঙ্গে থাকো। আর এদিকে যেরকম আমরা জানিয়ে দিয়েছি যে ভারতীয় সেনা তৎপরতা, মিশন রেডি তারা, আর ভারতীয় সেনার এই তৎপরতায় রীতিমতো কাঁপছে পাকিস্তান। কি কি সার্ভেলেন্স বাড়ানো হয়েছে, প্রধানমন্ত্রীর করা বার্তার পর আমরা জানবো গ্রাউন্ড জিরো থেকে। আমাদের সহকর্মী সিজার মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, কি দেখতে পাচ্ছ, কতটা হাই অ্যালার্ট জারি হয়েছে, কি কি তৎপরতা বেড়েছে এখনো পর্যন্ত এলওসিতে? দেখো, তৎপরতা অবশ্যই রয়েছে। এলওসি কেন, গোটা উপত্যকায় সেই তৎপরতা দেখা যাচ্ছে এবং সবথেকে বড় কথা এই উপত্যকার মধ্যে থেকে কিন্তু ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি প্রত্যাঘাতের চিহ্ন। কারণ গত 24 ঘন্টায় 4 জন সন্দেহভাজন জঙ্গি যারা বিভিন্ন সময় পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নিয়েছিলেন, বিশেষ করে জাকির মুসার ডাকে দক্ষিণ কাশ্মীরের, তাদের 4 জনেরই বাড়িতে সেনা অভিযান চলে। গত 24 ঘন্টায় সেই বাড়িগুলোকে কিন্তু কার্যত গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এক্ষুনি একটু আগে আমি দাঁড়িয়ে আছি পুলওয়ামাতে, পুলওয়ামার একটি গ্রামে, সেখানেও আহসান আলী হক নামে এক সন্দেহভাজন জঙ্গি যে 2018 সালে বাড়ি ছাড়ে এবং যেটা অভিযোগ যে 2018 সালে প্রায় 201 জন দক্ষিণ কাশ্মীর থেকে তারা বিভিন্ন জঙ্গি শিবিরে যোগ দেয় এবং যোগ দেওয়ার পর তারা ফিরে আসে প্রশিক্ষণ নিয়ে এবং সন্দেহ করা হচ্ছে এরাই এই পেহেলগাম হত্যাকাণ্ডের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছে। এরকম চিহ্নিত করে বিভিন্ন গ্রামে সেই প্রত্যাঘাত হচ্ছে। অর্থাৎ সেনার পক্ষ থেকে এই উপত্যকায় কিন্তু এইবার প্রথম দেখা যাচ্ছে যে সেই বাড়িগুলোকে চিহ্নিত করে সেগুলোকে ডেমোলিশ করে দেওয়া হচ্ছে, যেটা কোথাও হয়তো উপত্যকার মানুষের কাছে একটা বার্তা যে কোনোভাবে দেশের ভেতর থেকে যাতে কোনোভাবে এই নাশকতায় যারা সাহায্য করবে, যারা লজিস্টিক সাপোর্ট দেবে, যারা ভেতর থেকে কোনোভাবে এই নাশকতায় সামিল হবে তাদের কোনোভাবে রেয়াত করা হবে না। তাদেরকে যেমন ধরে নিকেশ করা হবে, তার পাশাপাশি তাদের বাড়ি ডেমোলিশ করে কিন্তু এই বার্তাটাই দেওয়া হচ্ছে। এবং আগামী দিনে উপত্যকায় এই ধরনের সন্দেহভাজন জঙ্গি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যারা এখনও অ্যাক্টিভ উপত্যকার বুকে পাক অধিকৃত কাশ্মীর থেকে প্রশিক্ষণ নিয়ে এসে পাক হ্যান্ডলারদের কথায় তারা এখানে নাশকতার কাজ চালাচ্ছে, তাদের উদ্দেশ্যে বার্তা। অন্যদিকে 27 তারিখ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 27 তারিখকে ধরে নির্ধারিত করা হয়েছে ভারতের সমস্ত পাক নাগরিককে দেশে ফিরে যাওয়ার এবং তারপরে একটা বড় পদক্ষেপ উপত্যকার বুকে এবং এলওসি সে নিয়ন্ত্রণের খাতে হতে পারে সেই ইঙ্গিত কিন্তু খুব স্পষ্ট। কারণ এলওসিতে এই মুহূর্তে যেভাবে সেনা তৎপরতা বাড়ছে, অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় সেই অনুসারে পদক্ষেপের যে প্রস্তুতি সেটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে এবং সেখান থেকেই কোথাও প্রত্যাঘাতের যে এক্সটার্নাল পার্টটা, একটা যখন উপত্যকার বুকে প্রত্যাঘাত, অন্যদিকে সেটা হচ্ছে তার বাইরের যে পদক্ষেপ, তার কিন্তু একটা জোরালো প্রস্তুতির চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। আপাতত ধন্যবাদ সিজার মন্ডল আমাদের সঙ্গে ছিলেন সরাসরি গ্রাউন্ড জিরো কাশ্মীর থেকে। এদিকে পেহেলগাঁওয়ে গণহত্যার নেপথ্যে থাকতে পারে হামাসের ব্লুপ্রিন্ট, এমনটাই দাবি করেছেন গোয়েন্দারা।
2023-এর 7ই অক্টোবর গাজা সীমান্ত পেরিয়ে ইসরায়েলের দক্ষিণ অংশে একাধিক পর্যটন কেন্দ্রে হামলা চালিয়েছিল হামাস। নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছিল, কাউকে পণবন্দি করা হয়েছিল। সেই হামলার সঙ্গে পেহেলগাঁয়ে জঙ্গি হামলার মিল খুঁজে পাচ্ছেন গোয়েন্দারা। একইভাবে বডি ক্যামেরা লাগিয়ে পেহেলগাঁয়ে হত্যালীলা রেকর্ড করে জঙ্গিরা। গত 1 বছরে পাক অধিকৃত কাশ্মীরে গিয়েছে হামাস মুখপাত্র খালিদ কাদমি সহ একাধিক হামাস নেতা। প্রকাশ্যে এসেছে লস্কর এবং জৈশ জঙ্গি নেতাদের সঙ্গে তাদের বৈঠকও। সেই তথ্য বিশ্লেষণ করে হামলার পিছনে হামাসের ব্লুপ্রিন্ট খুঁজে পাচ্ছেন গোয়েন্দারা। 7ই অক্টোবর 2023 কিভাবে গাজা থেকে দক্ষিণ ইসরায়েলের আসকালান থেকে শুরু করে সেদ্রাতের মতো দক্ষিণ ইসরায়েলের যে পর্যটকে ভরা শহর, সেখানে হামাস জঙ্গিরা ঢুকে এলোপাথারি গুলি চালিয়ে প্রায় 1000-এরও বেশি মানুষকে হত্যা করেছিল, প্রচুর মানুষকে পণবন্দি করে নিয়ে গিয়েছিল এবং তারা প্রত্যেকেই ছিলেন নিরস্ত্র। এবং সেই ধরনেরই যে মোডাস অপারেন্ডি দেখা যাচ্ছে, অর্থাৎ একই ধরনের হামলার ধরনটাও কিন্তু দেখা যাচ্ছে পেহেলগাঁওতে। তাহলে হঠাৎ করে ইসরায়েল থেকে হামাসের কাশ্মীর পর্যন্ত যোগসূত্রটা কোথায়? আর এই যোগসূত্রটাই কিন্তু খুঁজে বের করেছেন গোয়েন্দারা, যেটা নিয়ে এর আগে আমরা TV9 বাংলায় খবর করেছিলাম। এই বছর 5 মে, যেটা গোটা পাকিস্তানে বিভিন্ন সময় পাক অধিকৃত কাশ্মীরে কাশ্মীর সলিডারিটি ডে হিসেবে পালন করা হয়। আর সেই দিন পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় গোয়েন্দাদের হাতে ছবি সহ তথ্য এসেছিল। ওই দিন সেই কাশ্মীর সলিডারিটি ডেতে পাক অধিকৃত কাশ্মীরে উপস্থিত ছিলেন হামাসের স্পোক্সপারসন খালিদ কাদমি সহ একাধিক নেতা। আর সেই উপস্থিতিটাই কোথাও কিন্তু সেই সময় থেকেই গোয়েন্দাদের একটা বড় মাথা ব্যথার কারণ ছিল, কারণ কোথাও পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে হামাসের যোগাযোগ এর আগে কিন্তু দেখা যায়নি। এবং তার পরবর্তীতে যে তথ্য এসছে তাতে দেখা যাচ্ছে সেই সলিডারিটি ডেতে একাধিক বৈঠক, একাধিক মিছিলে এই হামাস নেতৃত্বের সঙ্গে দেখা গিয়েছিল একাধিক লস্কর নেতাদের মধ্যে টালহা সাইফ থেকে শুরু করে জৈশ নেতাদেরও একাধিক নেতাকে দেখা গিয়েছিল। অর্থাৎ কোথাও যে সামগ্রিকভাবে পাক অধিকৃত কাশ্মীরের যে লঞ্চ প্যাডগুলো, সেই লঞ্চ প্যাডগুলোতে এই হামাস নেতৃত্বের উপস্থিতি, তার সঙ্গে লস্কর এবং জৈশ নেতৃত্বের যোগ এবং সেই সঙ্গে সঙ্গে ISIর যোগ, এই সামগ্রিকভাবে এটা কিন্তু কোথাও স্পষ্ট করে দিচ্ছে হামাসের সঙ্গে যদি লস্করের এই যোগাযোগ, সেটা কিন্তু একদমই পাকিস্তান গভর্নমেন্ট স্পন্সার্ড। কারণ পিওকের বুকে হামাস নেতৃত্ব কোনো অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, সেটা পাকিস্তান সরকারের অনুমোদন ছাড়া সেটা সম্ভব নয়। অর্থাৎ কোথাও যে তলায় তলায় পাক অধিকৃত কাশ্মীর একটা নতুন অ্যাক্সিস অফ টেরোরিজম, গ্লোবাল টেরোরিজম, সেটা তৈরি হচ্ছে, নতুন একটা অক্ষ তৈরি হচ্ছে, সেটা কিন্তু স্পষ্ট ছিল। এবং সেই জায়গাটাকেই ধরেই কিন্তু এই তথ্যগুলো একত্রিত করে কোথাও ভারতীয় গোয়েন্দারা খুব জোরালোভাবে সন্দেহ করছেন এই ব্লুপ্রিন্টের পেছনে হামাস নেতৃত্বের যোগ থাকতে পারে। এবং এই যারা এর পেছনে রয়েছেন তাদের নেতৃত্ব, তাদের প্রশিক্ষণের পেছনেও কিন্তু হামাসের যোগ থাকতে পারে। এবং সেই বিষয়টা সবথেকে ইন্টারেস্টিং যে ভারতে ইসরায়েলের যিনি রাষ্ট্রদূত রয়েছেন রাভেন আজার, তিনিও কিন্তু অস্বীকার করছেন না। তিনি স্পষ্টই জানিয়েছেন এই ব্লুপ্রিন্টের সঙ্গে যথেষ্ট মিল তিনি খুঁজে পাচ্ছেন। দেখুন, গোয়েন্দাদের এই দাবিকে কার্যত গ্রিন সিগন্যাল দিয়েছেন দিল্লিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজার। কি বলেছেন শুনুন। We've seen publicly there have been some invitations for Hamas leaders to come to certain areas of Pakistan. When it comes to intelligence, we share intelligence to the best that we know. We work together with Indian government also on other issues that have to do with methodologies, with technologies. We try to learn from each other. India has had tremendous achievements when it comes to stabilizing Jammu and Kashmir, and this is something that we can learn from as well. But we are always going to be challenged. We have to continue with determination to work together until we finally stabilize the situation here and there. দেখুন, এই কথা আমরা সবাই জানি যে অশান্তির আবহে চীন সীমান্তে অস্থিরতা তৈরি করতে পারে লাল ফৌজ। আর তাই পাকিস্তান সীমান্তে সেনা তৎপরতা যেই বেড়েছে, চীন সীমান্তেও নজর রয়েছে আমাদের। রাফায়েল মিগের গর্জনে কাঁপছে উত্তরবঙ্গের আকাশ, আর হাসি মারাও তৈরি বার্তা পাকিস্তানের বন্ধু চীনকেও। পাকিস্তানের বন্ধু দেশ চীন, দুদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে নতুন করে কিছু বলার নেই। মঙ্গলবার পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সীমান্ত এলাকায় হাই অ্যালার্ট জারি। অশান্তির আবহে চীন সীমান্তে অস্থিরতা তৈরি করতে পারে লাল ফৌজ।
পাক সীমান্তে সেনা তৎপরতার আবহে চীন সীমান্তেও নজর। আগাম প্রস্তুতিতে চীন সীমান্তে মহড়া শুরু বায়ুসেনা ও স্থল সেনার। বাগডোগরা ও হাসিমারা বায়ুসেনা ছাউনিতে মহড়া। অসম এবং অরুণাচলেও তৎপরতা শুরু সেনার। প্রাক্তন সেনাকর্তাদের আশঙ্কা, অশান্তির আবহে বাংলাদেশের মাটি ব্যবহার করতে পারে চীন ও পাকিস্তান। তাই বাংলাদেশ সীমান্তেও নজর ভারতীয় সেনার। বাংলাদেশের ভিতর আভ্যন্তরীণ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুকূলে না থাকা, তার জেরেই পাকিস্তানের তরফে বাংলাদেশের মাটি ব্যবহার করে এই উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় নতুন করে অশান্তি পাকানোর চেষ্টা করা হতে পারে, ঝুঁকিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে জঙ্গিদের। In this corridor, I'm sure the army leadership, they are already thought of it. The plans, the mobilization if required, all that can be taken care of. আমার মনে হয় না যে the other adversaries, the Chinese বা বাংলাদেশ তো you can just take it like that, কেউ অনেক কিছুই বলতে পারে, but they have got nothing much to do anything. অবসরপ্রাপ্ত সেনাকর্তারা বলছেন বাংলাদেশে একটি পোর্ট তৈরি হচ্ছে, যাকে ঘিরে প্রবল আগ্রহ দেখাচ্ছে চায়না। বাংলাদেশে একটি বিমানবন্দরে পাইলটদের প্রশিক্ষণ দিতে পাকিস্তানের পাইলটদের ডাকা হচ্ছে। বাংলাদেশ বর্ডার এখন পুরা বিএসএফ গার্ড করছে। নেপাল একটু পোরস ছিল, লেকিন নেপাল দিকে भी যতটা ল্যান্ড রুট আছে এখন সব এসএসবি গার্ড করছে, এসএসবি সশস্ত্র সীমা বল। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ টেকিং মেজার্স। আকাশপথে নজরদারি বাড়ানো হয়েছে। এর পাশাপাশি বায়ুসেনার পাশাপাশি যে স্থলসেনা, ইন্ডিয়ান আর্মি, তাদের তরফেও যে সমস্ত রেজিমেন্টগুলো এই বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে, সেই এলাকাগুলোতেও কিন্তু বাড়তি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। প্রসেনজিৎ আমাদের সঙ্গে লাইভে রয়েছেন। প্রসেনজিৎ, তোমার পাঠানো প্রতিবেদন আমরা দেখলাম, তারপরে আপডেট কিছু? জুড়েই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিএসএফ, আর্মি, যেখানে যারা যে সীমান্তগুলিতে আছে তাদের প্রত্যেককে কিন্তু অ্যালার্ট করা রয়েছে। কারণ একদিকে যেমন চায়না রয়েছে, ঠিক তেমনি অন্যদিকে রয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ভারতীয় সেনা যেটা করছে, কিছুদিন আগেই তারা এই এলাকা জুড়ে কিন্তু মহড়া দিয়েছিল সারফেস টু সারফেস মিসাইল এবং সারফেস টু এয়ার মিসাইল লঞ্চিং যে সিস্টেম, সেই সিস্টেম নিয়ে কিছুদিন আগেই কিন্তু মহড়া হয়েছিল। সেই মহড়ার পর এই বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারতীয় সেনাকে আবার অ্যালার্ট করা হয়েছে, কোনো কারণে যুদ্ধ লাগলে যাতে সর্বতোভাবে প্রস্তুত থাকা যায়। এটা গেল ভারতীয় স্থলসেনা। এর পাশাপাশি ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রেও কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে। রাফায়েল সহ ওদের যে যুদ্ধ বিমানগুলো রয়েছে, সেই যুদ্ধ বিমান এবং একাধিক হেলিকপ্টার কিন্তু এই বিস্তীর্ণ এলাকা জুড়ে আকাশে চক্কর কাটছে। উদ্দেশ্য একটাই, একদিকে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে ঠিকঠাক রাখা, সার্ভিলেন্সকে বজায় রাখা, অন্যদিকে যুদ্ধকালীন পরিস্থিতিতে একদিকে চায়না এবং অন্যদিকে বাংলাদেশ সীমান্তকে ব্যবহার করে পাকিস্তানের তরফে যদি কোনো অশান্তি পাকানোর চেষ্টা হয় তাকে প্রতিহত করা। ফলে সব মিলিয়ে কিন্তু উত্তরেও এই যে যুদ্ধকালীন পরিস্থিতি এবং পেহেলগামের ঘটনার পরবর্তী যে এফেক্ট, সেই এফেক্ট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অতি তৎপর ভারতীয় সেনা এবং বায়ুসেনা। শুভজিৎ, অর্থাৎ আমাদের কিন্তু 3 সেনা, অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স বলো, ইন্ডিয়ান নেভি বলো বা ইন্ডিয়ান আর্মি বলো, প্রত্যেকে রেডি, হাই অ্যালার্টে আমরা রয়েছি, মিশন রেডি রয়েছে ভারত। একদমই তাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি, রয়েছেন অভ্যন্তরীণ নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ, স্বাগত আপনাকে, এবং রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন RK দাস, আপনাকে আরো একবার স্বাগত। গ্রুপ ক্যাপ্টেন, আপনার সঙ্গে দফায় দফায় কথা হচ্ছিল, আজকে সকালেও কথা হয়েছে, তখন সময়টা সংক্ষিপ্ত ছিল। আপনি একটু এখন ডিটেলে বলবেন যে কেন বারবার এই হামাসের তত্ত্বটা উঠে আসছে? একটা যেটা আমরা সাধারণ মানুষ হিসেবে বুঝি যে ওখানে বেছে বেছে ইহুদিদেরকে খুন করা হয়েছে আর এখানে হিন্দুদেরকে, আর কিছু অপারেশনের ধরন? একদমই। দেখো, যা ইসরায়েলে হয়েছিল হামাস থেকে 2023-এর যখন হয়েছিল, তার সাথে আর পেহেলগামে যা হয়েছে অনেকটা সিমিলারিটি আছে। সফট টার্গেটস, নিরীহ সিভিলিয়ানস যারা নাকি ওখানে আনন্দ করতে এসেছিল, একই কথা কিন্তু ইসরায়েলে হয়েছিল। আর যেইভাবে মেরেছে, নৃশংসভাবে যেইভাবে বেছে বেছে মেরেছে টু ফাইন্ড আউট কারা হিন্দু, একইভাবে কিন্তু হামাসও সেইভাবে করেছিল। তারপরে হলো এই ফেব্রুয়ারির মাসে, এই বছরের ফেব্রুয়ারি মাসে 5 তারিখ হামাসের কয়েকজন, ওরা কিন্তু পাক অকুপাইড কাশ্মীরে লস্কর এবং হরকত আল ইনসার জেশের নেতাদের সাথে ওদের একটা মিটিং হয়েছিল। আর সেই মিটিং এর কিন্তু বোঝা গেল কি ওরা একটা ফার্দার টেক ফরওয়ার্ড করার জন্য এটাকে একটা প্রসেস শুরু করেছে। মার্চ মাসে
ওরা এটা একটা পরিণাম করেছে, এবং এটা ওরা একটা চক আউট করেছে কি 5 জন যে ওরা বেছে নিয়েছিল হু উইল ক্যারি আউট দিস অ্যাটাক। ওরা ইন্ডিয়াতে যারা হোম গ্রোন টেররিস্ট আছে তাদেরও রিক্রুট করেছে, এবং পাক অকুপাইড কাশ্মীর থেকে যারা ছিল ওদের ওরা পাঠিয়েছিল। বেশ, সঙ্গে থাকুন ক্যাপ্টেন, আপনার কাছে আবারও আসবো। আপনার কথার প্রসঙ্গ ধরে আর্যবাবুর কাছে একটু যাই। আর্যবাবু, আপনি রাজনীতির লোক নন, আপনার কাছে রাজনীতির চাঁচাছোলা প্রশ্ন করতে আমি একটু কুণ্ঠাবোধ করব না। সরাসরি অফিসিয়াল স্টেটমেন্ট যদি আসে হামাস এটা করেছে, সরাসরি প্রশ্ন করছি, ভারতীয় রাজনীতিতে, বিশ্বের রাজনীতিতে কি প্রভাব হতে পারে, কি সমীকরণ চেঞ্জ হতে পারে? দেখুন, প্রথম কথা, আমি এটা যখন হামাস প্রথম আসে বিশ্বের রাজনীতিতে অনেক কিছু চেঞ্জ হতে পারে। আপনাদেরকে তো দু একটা পয়েন্ট বলছি, তার আগে I would like to say good afternoon to Group Captain R.K. Das sir. If you remember, we had a conversation related to Jammu Air Force Station drone attack on Jammu Air Force Station in 2021 on another media. So good afternoon to you. Thank you. And sir, good afternoon. তো এখানে যেটা ব্যাপারটা হচ্ছে যে দেখুন, এখানে পাকিস্তান, আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, ওরা ভেতরে ভেতরে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করবার খুব চেষ্টা করে যাচ্ছে কয়েক বছর ধরে। আমি এটা জানি, আই এম অ্যাওয়ার অফ ইট। তো এইবারে আসিম মুনির যখন প্ল্যান করেন এই ব্যাপারটা, এটা ডেফিনেটলি আসিম মুনিরের প্ল্যান অনেক দিনের। এই পহেলগাঁওতে যে ঘটনাটা ঘটেছে এবং গত বছর মাঝখান থেকে যে সাউথ অফ পীর পাঞ্জাল জম্মু ডিভিশনে যে ঘটনাগুলো ঘটে চলেছে, এসএসজি ইনফিলট্রেট করেছে, তো সেইটার পরিপ্রেক্ষিতে উনি জানতেন যে রিটেলিটরি অ্যাকশন এটা এরকম হবে, ম্যাসিভ রিটেলিটরি অ্যাকশন হবে, এবং সেই জন্যই ইসরায়েল এখানে ইন্ডিয়াকে হেল্প করতে আসবে উনি জানতেন। দে হ্যাভ অবজার্ভ 2019-এ যে হাউ ইসরায়েল হ্যাজ হেল্প ইন্ডিয়া, আর আমাদের বন্ধু দেশ ইসরায়েল। তো সেই জন্য হামাসকে নিয়ে আসার আরেকটা কারণ হতে পারে। হামাস একটা ফিনান্সিয়াল ক্রাঞ্চের মধ্যে দিয়ে চলছে, সেটা ছাড়াও হামাসকে নিয়ে আসার এটা একটা কারণ। সেই জন্য বিশ্বের রাজনীতিতে এটা পরিবর্তন। আর্যবাবু, আপনাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে আরো একটা বড় খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। একেবারে এই মুহূর্তের বড় খবর দেব আপনাদের। হাঁটু কাঁপছে পাকিস্তানের, আর এবার আমেরিকার মধ্যস্থতা চাইল ইসলামাবাদ। যেটা বলছিলাম একটু আগেই, দুই দেশই পরমাণু শক্তিধর, আর যুদ্ধ যদি বাঁধে তাহলে পরিণাম হবে ভয়ঙ্কর, এমনই আশঙ্কা প্রকাশ করে আমেরিকার মধ্যস্থতা চাইলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। নিঃসন্দেহে বড় খবর এই মুহূর্তে, যে খবর দেখাচ্ছি আমরা, এই মুহূর্তের বড় খবর, আমেরিকার মধ্যস্থতা চাইল ইসলামাবাদ। দুই দেশই পরমাণু শক্তিধর, যুদ্ধ হলে পরিণাম ভয়ঙ্কর হবে আশঙ্কা প্রকাশ করে আমেরিকার মধ্যস্থতা চাইলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। গ্রুপ ক্যাপ্টেন দাস, আপনার কাছে সরাসরি চলে যাব। আর যে দেশের আমজনতা, গরিব মানুষ, তারা 200 টাকা কেজি ধরে আটা কেনে, যেখানে যদি আমরা জল বন্ধ করে দিই, আমরাই বলছি কারণ আমি দেশের নাগরিক, তাহলে সেখানকার মানুষ চাষবাস করতে পারবেন না। সেখানে যুদ্ধ জিগির তোলা, আর তারপরে আমেরিকার কাছে গিয়ে মধ্যস্থতা চাওয়া। গ্রুপ ক্যাপ্টেন দাস, কিভাবে দেখছেন স্ট্র্যাটেজিটা? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যোগাযোগ করার চেষ্টা করবো। আর্যবাবু, একই প্রশ্ন আপনার কাছে, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এটা পাকিস্তানের একদম চিরকালীন আপনার ছুতো, এটার দিকে আমাদের যাওয়া উচিত না, এটাকে পাত্তা দেওয়া উচিত না। আমার মনে হয় না ডোনাল্ড ট্রাম্প এটার দিকে করবেন। এই কারগিলের সময় নওয়াজ শরীফকে এরকম করে ছুটে যেতে হয়েছিল বিল ক্লিন্টনের কাছে, কিন্তু সেই এই নিউক্লিয়ার থ্রেট দেখিয়ে এইটাকে থামানো যাবে না। এবং আমার মনে হয় যে এবারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই দিকে কর্ণপাতই করা উচিত নয়। আমেরিকা যদি মধ্যস্থতা করতে আসবে না আমার মনে হচ্ছে, এবং সেইখানে আমাদের এটাকে পাত্তা দেওয়াই উচিত নয়, কেননা তারা এই দিয়ে ঠেকিয়ে রাখবে যতদিন পারবে, তাহলে সেইটা হবে না। এইবারে যেটা রিজলভ দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের, তাতে আমার মনে হচ্ছে না এটা হবে। আমি যেটা বলতে যাচ্ছিলাম, হামাসকে ওরা নিয়ে এসছে এই কারণেই, এবং এই জন্য আমাদের বাংলাদেশের দিকে নজর রাখা দরকার, চায়নার দিকে নজর রাখা দরকার। পাকিস্তানের এই যে এত উদ্ধত্ত দেখাচ্ছে কেন, এখন মধ্যস্থতা চাইছে আলাদা কথা, সেটা ওদের একটা চালাকি। কিন্তু এই যে আপনি বললেন যে পাকিস্তান কেন এত উদ্ধত্ত দেখাচ্ছে, তবে এখানেই শেষ নয়।
জানিয়ে রাখবো টিভি9 বাংলা দর্শকদের জন্য এই মুহূর্তে একটা বড় খবর। পেহেলগাঁওয়ের ধাঁচে ভারত কি আরো জঙ্গি হামলার প্ল্যান করছে পাকিস্তান? কেন বলছে এই কথা আমরা? পেহেলগাঁওয়ের ধাঁচে ভারতে কি আরো জঙ্গি হামলার প্ল্যান করছে পাকিস্তান? শর্মিষ্ঠা রয়েছে আমার সঙ্গে। শর্মিষ্ঠা, আমরা কেন এই কথা বলছি, ডিটেইলস। একদম সম্প্রতি ওই কথাটাই আমি ধরতে চাইবো যে পাকিস্তান চালাকি করছে। কেন চালাকি করছে? কারণ চেষ্টা করছে ভারত পাকিস্তানের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তর জায়গাটা অশান্ত রাখতে, পরিস্থিতি কোথাও একটা সবসময় অস্বস্তিতে থাকবে, যে কারণে কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করে বারবার পাকিস্তান গুলি চালাচ্ছে বলে এরকমই অনেকে প্রশ্ন তুলছেন। কারণ ইতিমধ্যে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর দেব যে পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর রয়েছে সেই লঞ্চ প্যাডে 100-রও বেশি জঙ্গি অনুপ্রবেশের অপেক্ষা করছে। আরো একবার বলবো, পাক অধিকৃত কাশ্মীরে লঞ্চ প্যাডে 100-রও বেশি জঙ্গি অপেক্ষা করছে অনুপ্রবেশের অপেক্ষায়, যে কারণে তারা কাশ্মীরের হ্যান্ডলারদের সঙ্গেও প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছে। পেহেলগাঁওয়ে যেভাবে 26 নিরীহ পর্যটককে হত্যা করা হয়েছে সেই ধাঁচেই আবার কাশ্মীরে কি বা ভারতের অন্যান্য জায়গায় কি তারা প্ল্যান করছে, পাকিস্তান কি আবার সেরকম একটা ছক করছে, যে কারণে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারত পাকিস্তান সীমান্তে সবসময় একটা অস্বস্তি বা অশান্তির পরিস্থিতি বজায় রাখছে, যাতে সেনার মন সেই দিকে চলে যায়। যুদ্ধবিরতি লঙ্ঘন করে যখন গুলি চালাচ্ছে সেই পরিস্থিতি সামাল দিতে চায় সেনা, আর তার ঠিক অলক্ষ্যে সেই সুযোগ নিয়ে কোথাও একটা জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটবে আবারও ভারতে, যে কারণে পাক অধিকৃত কাশ্মীরের লঞ্চ প্যাডে 100-রও বেশি জঙ্গি অপেক্ষা করছে। এবং এখানেই উল্লেখ করব, এই যে যারা যে সমস্ত জঙ্গিরা অপেক্ষা করছে তাদের ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে রেজিস্ট্যান্স ফ্রন্টের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়ারও কাজ চলছে। এই যে যখন পেহেলগাঁওয়ের ঘটনাটা ঘটে তার পরপরই একটা ছবি প্রকাশ্যে আমরা এনেছিলাম না, যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কিভাবে এই যারা হামলা চালিয়েছে পেহেলগাঁওয়ে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে, তাদের সেখানে ট্রেনিং দেওয়া হয়েছে, পাকিস্তানের জমিকে ব্যবহার করা হচ্ছে জঙ্গি নাশকতা কার্যকলাপের জন্য, সেই বিষয়টা কিন্তু আবারও ধরা পড়ছে। এবং ইতিমধ্যে রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ যারা পেহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তারা এই মুহূর্তে 100-রও বেশি জঙ্গিদেরকে পাক অধিকৃত কাশ্মীরে ট্রেনিং দিচ্ছে, যাতে তারা আবার সীমান্ত লঙ্ঘন করে আসে অনুপ্রবেশ, তারা উপযুক্ত জবাব পেয়ে যাবে। শর্মিষ্ঠা, মোটামুটি ভাবে আমরা যে গতি প্রকৃতি দেখছি, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি, প্রত্যেকে একই কথা বলছেন, পাকিস্তান উপযুক্ত জবাব পেয়ে যাবে। এর আগেও দেখেছিলাম জঙ্গি লঞ্চ প্যাড ধ্বংস হয়ে গেছিল, এবারও বোধহয় সেটা শুরু হয়ে গেছে, এক একটা বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে। আরেকটা অপারেশনের খবর দেই, 120 সেকেন্ডের ঝঞ্ঝা, 120 সেকেন্ড বলা ভালো, 120 সেকেন্ডের হাইপারসোনিক এন্ট্রি। ভারতের হাতে হাইপারসোনিক অস্ত্র বহনের জন্য স্ক্যামজেট কম্বাস্টার, মানে দেশ এখন ঘরে তৈরি ইঞ্জিন দিয়েই হাইপারসোনিক অস্ত্র হামলায় সক্ষম। অন্য কারো মুখাপেক্ষী হয়ে থাকার কোনো প্রয়োজন নেই। গত বছর অক্টোবরে খুব গোপনে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল ভারত। হাইপারসোনিক মিসাইল আমেরিকা, রাশিয়া ও চীনের সঙ্গে পাল্লা দেওয়ার মতন, কারণ ভারতের এই অস্ত্র জল, স্থল এবং আকাশ থেকে হামলা সক্ষম। 480 কেজির বিস্ফোরক নিয়ে হামলা করতে পারে, দেখুন প্রতিবেদনে। সবকিছু ঠিকঠাক চললে 2025 সালের শেষেই হাতে আসতো আরও একটা ব্রহ্মাস্ত্র, দুনিয়ার তৃতীয় দ্রুততম সুপার হাইপারসনিক মিসাইল ব্রহ্মাস শক্তি, অন্য নাম ব্রহ্মাস 2। নানা জটিলতায় সেই ডেডলাইন পিছিয়েছে, সেসব জটিলতা কাটিয়ে ফের পুরো দমে শুরু হচ্ছে প্রকল্পের কাজ। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, 2027-এর মাঝামাঝি ভারতের হাতে আসবে ব্রহ্মাস শক্তি, MACH-6 ক্যাটাগরির হাইপারসনিক মিসাইল। শব্দের চেয়ে 6 গুণ গতির মিসাইলকে MACH-6 ক্যাটাগরিতে রাখা হয়। 1500 কিলোমিটার টার্গেটকে হিট করবে ব্রহ্মাস শক্তি। হাইপারসনিক মিসাইল ছুঁড়তে প্রয়োজন বিশেষ ধরনের লঞ্চ প্যাড ও ভেহিকলস, সেটাও ভারতের হাতে রয়েছে। আরও শক্তিশালী ভারত, হাতে হাইপারসনিক মিসাইল ভেহিকলস। শব্দের থেকে অন্তত 5 গুণ গতিতে ছোটে এমন চালকহীন আকাশযান হাতে পেতে চলেছে ভারতীয় সেনা, অর্থাৎ হাইপারসনিক মিসাইল ব্যবহারের পথে আরও এক কদম। সম্প্রতি হাইপারসনিক ভেহিকলসের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা চালায় ইসরো ও ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ। তারপরই টুইটে ইসরোর ঘোষণা, হাইপারসনিক ভেহিকলসের মহড়ার পরীক্ষা সফল।
আমরা হাইপারসনিক ভেহিকলসের যাবতীয় শর্ত পূরণে সক্ষম হয়েছি। হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকেল বা HSTDV হাতে পেলে এক ধাপে অনেকটা শক্তি বাড়বে সেনার। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন ভারতের হাতে ব্রহ্মাস, অগ্নির 5-এর মতো হাইপারসনিক ক্যাটাগরির মিসাইল আছে। হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকেলে এদেরকে টার্গেটের মুখোমুখি নিয়ে যাবে। ইসরো সূত্রে খবর, মাত্র 20 সেকেন্ডের মধ্যে HSTDV 32.5 কিলোমিটার উচ্চতায় উঠে যেতে পারে। চালকহীন এই বিমানের সাহায্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব। 2020 সেপ্টেম্বরে হাইপারসনিক স্ক্র্যামজেট প্রপালশন সিস্টেম নির্ভর আকাশযানের সফল পরীক্ষা হয়। 2022-এ হাইপারসনিক ভেহিকলসের পরীক্ষাও সফল হয়। এবার লঞ্চ ভেহিকলসেও ভারতের হাতে এলো। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এর মানে হলো হাইপারসনিক মিসাইল হামলা চালানোর যাবতীয় শর্ত পূরণের পথে অনেকটাই এগিয়ে গেল ভারত। হাইপারসনিক হামলা শব্দের চেয়ে 5 থেকে 15 গুণ বেশি গতি, সেকেন্ডে গতি 1.6 কিলোমিটার। ভূমি ও জলপথে টার্গেটের উপর হামলা, ধ্বংস ক্ষমতা ক্রুজ মিসাইলের থেকেও বেশি। অধিকাংশ এয়ার ডিফেন্স সিস্টেম এড়াতে পারে। সোজা কথায় হরিয়ানার আম্বালা থেকে ছোড়া হলে 3 মিনিটেরও কম সময়ে পাকিস্তানের যে কোনো শহরে আছড়ে পড়বে হাইপারসনিক মিসাইল। আমেরিকা, রাশিয়া ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে হাইপারসনিক ক্লাবে ঢুকতে চলেছে ভারত। হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকেল বা HSTDVর বেশ কিছু অসামরিক ব্যবহারও রয়েছে। ভবিষ্যতে HSTDVকে কম খরচে উপগ্রহ উৎক্ষেপণের কাজেও ব্যবহার করা যাবে। ভারতের হাতে রয়েছে পরমাণু অস্ত্র বহনে সক্ষম 5000 কিলোমিটার পর্যন্ত দূরত্বের টার্গেট করতে সক্ষম অগ্নি 5। সেই অগ্নি 5কে নিয়ে হামলার জন্য হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকেলও চলে এলো ভারতের হাতে। সোমনাথ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আর যে খবর সবার আগে ব্রেক করেছি আমরা, সেই খবরের দিকে ধারাবাহিকভাবে নজর রাখছি। পেহেলগাঁওয়ের ধাঁচে ভারতে কি আরো জঙ্গি হামলার প্ল্যান করছে পাকিস্তান? গোয়েন্দা রিপোর্ট তেমনই বলছে। উদ্বেগের খবর, গোয়েন্দা সূত্রে খবর, এই মুহূর্তে পাক অধিকৃত কাশ্মীরে 40-এর বেশি লঞ্চ প্যাডে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে 100-রও বেশি জঙ্গি। আর তাদের একযোগে তালিম দিচ্ছে লস্কর, জৈশ, হিজবুলের মতন একাধিক জঙ্গি সংগঠনের নেতারা। এপারে হ্যান্ডেলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তারা। অনুপ্রবেশের অপেক্ষায় থাকা জঙ্গিদের কাশ্মীরে ঢোকাতেই পাক সেনা যুদ্ধবিরতি ভেঙে গুলি চালাচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। শর্মিষ্ঠার কাছে আবারও যাবো। শর্মিষ্ঠা, তুমি যে কথা বলছিলে। একদম শুভজিৎ, দেখো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তুমি যে কথাটা বলছো যে এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের মাটিকে ব্যবহার করা হচ্ছে, কারণ পাকিস্তান সেটা করতে চাইছে। ভারতের পরিস্থিতি অস্বস্তিতে বা অশান্তি করতে চাইছে, ভারতের মাটিকে অশান্ত রাখতে চাইছে, যে কারণে একযোগে জৈশ এবং ইতিমধ্যে যা খবর পাওয়া যাচ্ছে লস্কর, TRF, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, প্রত্যেকে মিলে, মানে এই 3টি যে জঙ্গি সংগঠনের নাম নিলাম, এই 3 জঙ্গি সংগঠনের কমান্ডাররা মিলে এই মুহূর্তে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি যারা অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের মোটিভ কি? তাদের মোটিভ হচ্ছে পেহেলগাঁওয়ের ধাঁচে ভারতে আবার অশান্তি তৈরি করা, ভারতে আবার জঙ্গি হামলার ঘটনা ঘটানো। তবে সব থেকে বড় মানে এই বিষয়টা কেন জোরালো হচ্ছে বলতো? এই কয়েকদিন আগে যখন পেহেলগাঁওয়ে ঘটনাটা ঘটে তখন আমরা কি দেখেছিলাম যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে কিভাবে ভারত পাকিস্তান সীমান্তে গুলি চালাচ্ছে পাকিস্তান, অর্থাৎ সবার কনসেন্ট্রেশন সেদিকে, সবার নজর সেদিকে ঘুরে গেল। কিন্তু বলা হচ্ছে এইটা একটা চালাকির পথ নেওয়া হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে। ভারতীয় সেনা যখন সেদিকে নজর দেবে তখন কোথাও অলক্ষ্যে অন্য জায়গা দিয়ে এই প্রশিক্ষণ যে সমস্ত জঙ্গিদের দেওয়া হচ্ছে লস্কর, জৈশ এবং TRF এর পক্ষ থেকে, তখন সেই জঙ্গিরা অন্য পথে ভারতে প্রবেশ করবে। সেই ভারতে প্রবেশ করে তারা আবার ভারতে কাশ্মীরে বা অন্যান্য প্রান্তে এই পেহেলগাঁওয়ের ধাঁচে ঠিক জঙ্গি হামলার ঘটনা ঘটাবে। একেবারেই শর্মিষ্ঠার, যখন ঠিক এইরকম একটা চালাকির খেলা খেলছে পাকিস্তান যে ভারতীয় সেনাদেরকে বর্ডারে ইনভলভ করে অন্য পথে সেখানে জঙ্গি প্রবেশ করানো, সেদিকে আমরা একবার উড়িতে নজর রাখি। একমাত্র TV9 বাংলা সেখানে পৌঁছে গিয়েছে। জ্যোতির্ময় সরাসরি রয়েছে গ্রাউন্ড জিরো থেকে, অর্থাৎ সেই গ্রাউন্ড জিরো যেখানে যদি শেলিং শুরু হয় পাকিস্তানের তরফ থেকে তাহলে সবার আগে উড়িতে যে জায়গা এফেক্টেড হয়, যেখানে পড়বে, সরাসরি চলে যাবো জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়,
দেখো সেই গ্রাউন্ড জিরোতে আমরা রয়েছি। যদি তুমি ঠিক যেমনটা বললে, যদি পাহাড়ের ঠিক ওপার থেকে গুলি শুরু হয়, যদি শেলিং শুরু হয়, তাহলে প্রথম যে জায়গার উপরে সে আঘাত পড়বে তা হচ্ছে এই উড়ি শহর। এই মুহূর্তে আমাদের ক্যামেরা যেখানে রয়েছে, পাহাড়ের যে জায়গার ছবি আমরা দেখাচ্ছি, ঠিক তার ওপারেই রয়েছে কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীর। আর ঠিক সেখান থেকেই 2008, 2016, 2019, 2020 বিভিন্ন সময়তে ধাপে ধাপে এই জায়গাতে শেলিং করেছে এবং এই শহরের বিভিন্ন জায়গা শেলিংয়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার সঙ্গে একজন রয়েছেন, তার নাম, তিনি স্থানীয় যুবক, তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন, ছোট থেকে এই জায়গার উপরে বারবার ধরে আঘাত তিনি দেখেছেন। আমার সঙ্গে রয়েছেন ওয়াসিম भाई। वासिम भाई, आपसे पूछेंगे, आप लोग तो इधर रहते हो, आप लोग लोकल हो, इधर क्या होता है जब शेलिंग होता है, क्या होता है? जी, सबसे पहले जब भी यहाँ पे शेलिंग होती है तो लोगों में एक डर फैल जाता है कि अब पता नहीं क्या होने वाला है। कहाँ से होता है शेलिंग? हमेशा जहाँ पे शेलिंग होती है पाकिस्तान की तरफ से पीओके, आप ऊपर देखेंगे यहाँ पे जो पीओके है वहाँ से जहाँ मस्जिद है, मस्जिद के उस पार है। मस्जिद के ऊपर जो एरिया, ये आप इंडियन ऑक्युपाइड कश्मीर है, जिसे हम जम्मू एंड कश्मीर कहते हैं। तो इसके पीछे वाला जो कश्मीर है वहाँ से शेलिंग होती है, पीओके कहा जाता है उसको। पीओके से जब शेलिंग होती है तो यहाँ पे लोकल्स, जितनी भी ट्राइबल्स कम्युनिटी हैं, यहाँ के लोकल सिविलियंस, उनको ज़्यादातर नुकसान देखना पड़ता है। और उस नुकसान के चलते जब भी शेलिंग्स होती है तो शेलिंग्स इतना नहीं है कि शेलिंग्स वहाँ उस एरिया तक हों। शेलिंग्स यहाँ आप मेन टाउन में खड़े, यहाँ भी शेलिंग्स होती है, यहाँ भी गोले पड़ते हैं। आप मेरे सामने देखेंगे शायद ये स्कूल से, यहाँ भी गोले पड़ चुके हैं। आप ये वाला जो स्कूल है, इसमें भी शेलिंग हो चुका है, ये वाला स्कूल में भी शेलिंग हो चुका है। बिल्कुल, जब 2018 में शेलिंग्स हुई थी तब यहाँ पे पाकिस्तान की तरफ से जो गोले दागे गए थे वो यहाँ तक पहुँचे थे। अच्छा, और कहाँ हुआ था? और आप यहाँ पे देखेंगे, इस स्कूल के सामने ये डीएसपी ऑफिस है, यहाँ भी इससे पहले जब शेलिंग्स होती थी यहाँ पर भी, यहाँ पुलिस स्टेशन देखेंगे, यहाँ तक पाकिस्तान के गोले यहाँ तक पहुँचते हैं जब भी शेलिंग्स होती है। और 2018 के बाद अभी तक शेलिंग नहीं है, 2018 तक शेलिंग्स होती थी और 2018 से पहले शेलिंग्स होती थी। আমরা এখানে যে ছবি দেখতে পাচ্ছি, পিছন দিকে একটি স্কুল রয়েছে যা এই উড়ি শহরের একমাত্র স্কুল এবং এই জায়গাতে ছোট ছোট বাচ্চারা তারা পড়াশুনো করেন। এই স্কুলে একটা সময় শেলিং হয়েছিল। আমার ঠিক হাতের বাঁদিকে রয়েছে উড়ি পুলিশ স্টেশন। ঠিক এই উড়ি পুলিশ স্টেশন শেলিংয়ে একটা সময় সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছে। পেহেলগামের ঘটনার পর যখন সব জায়গাতে আবারও নতুন করে একটা আতঙ্কের পরিবেশ, যখন ভারতীয় সেনা প্রতি মুহূর্তে তারা প্রস্তুতি নিচ্ছে প্রত্যাঘাতের, ঠিক তখন এই জায়গাতে বাসিন্দাদের মধ্যে বক্তব্য যে এর আগের যে ছবি তারা দেখেছেন তাতে কিন্তু বারবার এই এলাকার উপরে আঘাত নেমে আসছে। একেবারেই জ্যোতির্ময়, এই জায়গাটা তোমার কথা সূত্র ধরেই বলবো, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো অর্থাৎ গ্রাউন্ড জিরো উড়িতে, সেখান থেকে মুজাফফরাবাদ, পিওকের যে ক্যাপিটাল মুজাফফরাবাদ, তার দূরত্ব মাত্র 50 কিলোমিটার। এবং যেরকম স্থানীয় যে বাসিন্দার সঙ্গে তুমি কথা বলছিলে, তিনিও যে বিষয়টি তুলে ধরলেন যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সেখানকার সাধারণ মানুষ, সেখানকার যারা লোকাল। জ্যোতির্ময়, একদমই দেখো, তারা এই যে স্কুলটা আমি দেখাচ্ছিলাম একটু আগে, সেই স্কুলটাতে কিন্তু যখনই কোনো ঘটনা ঘটে তারা এখানে এসে আশ্রয় নেন এবং সেই সময় তারা এইখানটাতেই তারা আপাতভাবে থাকেন। স্বাভাবিকভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। আমি আরও একবার ওয়াসিম ভাইয়ের কাছে চলে যাব। ওয়াসিम भाई, जब भी ये स्थिति होता है तो आप लोग क्या करते हो? इधर तो मार्केट बंद हो जाता है, स्कूल बंद हो जाता है, तो कैसे चलते हैं आप लोगों का? बिल्कुल सही कहा आपने। जब भी शेलिंग्स होती है उसके बाद क्या करते हैं लोग, सबसे पहले स्कूल्स बंद हो जाते हैं। स्कूल्स स्टूडेंट्स की जो पढ़ाई है उस पर बहुत ज़्यादा इफेक्ट पड़ता है, क्योंकि यहाँ पे उतना कुछ अवेलेबल है नहीं कि स्टूडेंट्स उसके बाद वो अपनी पढ़ाई को रिकवर कर सकें। लेकिन काफ़ी नुकसान मैं पूछना चाहूँगा, मैं पहाड़ के ऊपर देख रहा हूँ बहुत सारे गाँव हैं, हम लोग उधर भी गए थे, जहाँ फेंसिंग है उधर भी गए थे, बहुत सारे गाँव हैं, तो उस टाइम वो गाँव में जो रहते हैं उन लोगों का क्या होता है? जी, सबसे पहले वो जो लोग थे उन लोगों को शिफ्ट किया जाता है, वहाँ से निकाल कर सेफ एरियाज़ में शिफ्ट किया जाता है। इंडियन आर्मी द्वारा, जेके पुलिस द्वारा काफ़ी अच्छी सर्विस प्रोवाइड की जाती है उन लोगों को, ताकि वो लोग उस शेलिंग से बच सकें, पाकिस्तान के द्वारा दागे गए वो शेल्स होते हैं उनसे बच सकें। उनको वहाँ से शिफ्ट करके सेफ जगहों में रखा जाता है और वहाँ पर जो बैंकर्स बनाए गए सरकार द्वारा उनमें शिफ्ट किया जाता है। अच्छा, तो खाने का इंतज़ाम बाकी सब कुछ इधर उस टाइम होता है? सब कुछ? हाँ बिल्कुल, उस वक्त सब कुछ इंतजाम किया जाता है। जो पहलगाम में जो इंसिडेंट हुआ उसके बाद कोई भी डर का कोई माहौल है अभी? नहीं, पहलगाम इंसिडेंट्स ये तो ऐसा वैसा अटैक नहीं है जिससे पहले जो टेररिस्ट अटैक, ये जो अटैक है ये कश्मीर की इंसानियत पर अटैक है। कश्मीर को लहूलुहान किया गया, ये हमारे दिलों पे अटैक है। ये उस चीज़ का अटैक नहीं है कि आप इंडियन फोर्सेस पे अटैक कीजिए, आप किसी और सिविलियंस पे अटैक कीजिए। জ্যোতির্ময়, जो इकॉनमी है उसको জ্যোতির্ময় এই প্রজন্মের একজন, তিনি খুব দামি একটা কথা বললেন যে অ্যাটাকটা কাশ্মীরের যে ইনসানিয়াত আছে তার উপরে অ্যাটাক করা হয়েছে।
জানি না জঙ্গিরা অ্যাটাক করার জন্য আরো কোনো ছক কষছে কিনা। এই মুহূর্তে গোয়েন্দা সূত্রে যে খবর আমরা পেয়েছি, পাক অধিকৃত কাশ্মীরে মানে জ্যোতির্ময় যেখানে ছিল সেখান থেকে 20 কিলোমিটার 30 কিলোমিটার দূরে পাক অধিকৃত কাশ্মীরে 40-এর বেশি লঞ্চ প্যাড রয়েছে জঙ্গিদের, সেখানে অপেক্ষা করছে 100-এরও বেশি জঙ্গি এবং তাদেরকে মদত দিচ্ছে একাধিক জঙ্গি সংগঠনের নেতারা, মদত দিচ্ছে পাক সেনাও। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন, ঘন জঙ্গলের মধ্যে যে বাড়ির ছবি আপনারা দেখছেন, এই বাড়ি আসলে বাড়ি নয়, এটি পাক অধিকৃত কাশ্মীর ভূখণ্ডে পাকিস্তান সেনার একটি বাংকার। এই বাংকার থেকেই প্রতি মুহূর্তে ভারতের দিকে নজর রাখছে পাক সেনা। আর এই বাংকার থেকে যদি আমরা ধীরে 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 জুম আউট করি, তাহলে যে জায়গাতে গিয়ে আমাদের ফোকাস পড়ছে সেই জায়গা হচ্ছে একটি গ্রাম। এই গ্রাম হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের অভ্যন্তরের একটি গ্রাম। কেন এই ছবি আমরা দেখাচ্ছি এবং এখান থেকে যদি আমরা কিছুটা জুম আউট করি, তাহলে আমরা ধীরে ধীরে এই নদীর তীরের দিকে এসে নামব। কেন ধাপে ধাপে এই ছবি আমরা দেখাচ্ছি তা আমরা ধীরে ধীরে ব্যাখ্যা করব। এই মুহূর্তে যে জায়গা আপনারা দেখছেন তা কার্যত নালার মতো একটি জায়গা। এটা ঝিলম নদী থেকে একটি নদীর প্রশাখা বেরিয়ে আসছে এবং এই জায়গাতে রয়েছে সেই ফেন্সিং। যে খবর আমাদের কাছে আসছে যে যখন কোনো অনুপ্রবেশ করানো হয়, সেই সময়তে অনুপ্রবেশ করানোর সময় প্রথম ওই বাংকারে নিয়ে আসা হয় জঙ্গিদের। সেই বাংকার থেকে তাদেরকে শেষবারের মতো যা যা নির্দেশ দেওয়ার পাক সেনারা তারা সেই নির্দেশ তারা দিয়ে দেন। তার পরবর্তী ক্ষেত্রে তাদেরকে নিয়ে আসা হয় এই গ্রামে। এই গ্রামে তারা থাকেন। এই গ্রামের মধ্যেই তাদের জন্য যাবতীয় ব্যবস্থাপনা করা হয়, অর্থাৎ খাওয়ার দাওয়ার শেষ মুহূর্তের যা যা প্রয়োজনীয় প্রস্তুতি সমস্ত কিছু সারা হয় এই জায়গাতে। রাতের অন্ধকার নামার পর এই যে নালার ওপরে ফেন্সিং, এই জায়গা থেকেই একের পর এক রাতের অন্ধকারে এখান থেকে অনুপ্রবেশের চেষ্টা হয় এবং সেই কারণে সবথেকে বেশি সেন্সিটিভ জোন হিসেবে এই জায়গাটি চিহ্নিত। ফলত এই স্ট্র্যাটেজিক লোকেশন ভারতের ভূখণ্ডের নিরাপত্তার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। একদম মাথার উপরের দিকে পাক অধিকৃত কাশ্মীর ভূখণ্ডে যে বাংকারের ছবি আমরা দেখালাম, সেই ছবি ছাড়াও মোট 6টি বাংকার রয়েছে এই জায়গাতে। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গার উপরে, অর্থাৎ আমাদের ওপরে, আমার ক্যামেরা পার্সনের উপরে প্রতি মুহূর্তে নজর রাখছে পাক সেনা। কারণ তাদের যে দৃষ্টি, তাদের যে দূরবীনের দৃষ্টি, তাতে আমরা স্পষ্ট দেখা যাচ্ছি। আর ভারতীয় সেনা আমাদেরকে সতর্ক করছে যে তাদের হাতে স্নাইপার রয়েছে এবং সেই স্নাইপারের রেঞ্জ প্রায় 1000 মিটার, অর্থাৎ খুব অনায়াসে তারা আমাদের কাছ পর্যন্ত পৌঁছতে পারে। এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি অপেক্ষাকৃত নিচু জায়গা, উপরের অংশ অর্থাৎ পাহাড়ের উপরের দিকে অংশে রয়েছে পাক সেনা বা তাদের পাশাপাশি রয়েছে পাক জঙ্গিরা। ফলত এই জায়গাতে প্রতি মুহূর্তে ভারতীয় সেনাকে বেশ কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতেই হয় এবং সেই কারণের জন্য এই জায়গাতে সেনাবাহিনীর কোনো তৎপরতা থাকে না, কিন্তু প্রতি মুহূর্তে ক্যামেরার মাধ্যমে, প্রতি মুহূর্তে হিউম্যান সার্ভেলেন্সের মাধ্যমে এই অংশ, নদীর এই অংশের ওপর সব থেকে বেশি নজরদারি চালানো হয়। যে সময় আমরা কথা বলছি ঠিক 72 ঘন্টা আগে ঠিক এই জায়গাতেই 2 জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। পেহেলগামের ঘটনা 24 ঘন্টার মধ্যে ঠিক এখান দিয়ে ঢোকার চেষ্টা করেছিল জঙ্গিরা এবং সঙ্গে সঙ্গে তাদেরকে নিকেশ করে দিয়েছে ভারতীয় সেনা। সীমান্ত থেকে ক্যামেরায় রাহুল সিং এর সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি 9 বাংলা। 2019 में हुआ था इधर? पहले। अच्छा, उस तरफ से गोली चलाता है क्या वो लोग? क्या पता है, वहाँ से आती है, यहाँ से आती है। अच्छा, इस तरफ हम भाग जाते हैं तो क्या करेंगे, अंदर घुस जाते हैं। अच्छा, पता नहीं, आपको खाना बंद हो जाता है जिस वाले फायरिंग चलती है, तो अब क्या पता है वहाँ से आती है कि यहाँ से आती है, वो तो हमको कुछ पता नहीं है। 2019 में जो हुआ था, जिस टाइम ये गोलीबारी चले थे ना, वो शेलिंग का साउंड आता है इधर? जी जी आता है। शेलिंग का साउंड आ जाता है। अच्छा, तो ये क्या रात में होता है क्या? शेलिंग रात में भी होता होगा, तैयारी में भी, दिन में भी करते हैं। अच्छा, तो ये पहलगाम में जो हुआ था उसके बाद क्या हो रहा है कुछ? सेलिंग वेलिंग ज्यादा कुछ हो रहा है क्या? ना, उसका नहीं, मुझे पता नहीं, उसका कुछ पता नहीं है, लेकिन ये बीच बीच में होते रहते हैं सारे। तो आप लोग घर से साउंड मिल जाता है उसका, सेलिंग का? हाँ, आवाज आ जाता है। इधर हम लोगों ने देखा कि फेंसिंग के बिल्कुल पास कुछ गांव भी है उधर,
कुछ गांव भी है। जब उधर ज़्यादा शेलिंग होता है तो इन लोगों को इवैक्यूएट कर लेता है। देखिए बॉर्डर एरियाज पर जितने भी गांव हैं, जब वहाँ पर शिलिंग होती है लाजमी तौर पर जो बसने वाले हैं वो तो मुतासिर हो जाते हैं। कभी गोले आ करके गिरते हैं, कभी छोटा फायर आ जाता है, उसमें ज़ख्मी भी लोग हो जाते हैं, कई कैजुअल्टियाँ भी हो जाती हैं। तार की उस तरफ जो लोग रह रहे हैं, अभी सीज़ फायर चल रहा है इसलिए कोई दिक्कत नहीं है। जब ये सीज़ फायर खुदा ना खास्ता अगर फायर शुरू हो गया उस वक्त तो परेशानी हो जाती है, बच्चों को भी परेशानी हो जाती है, बूढ़ों को भी परेशानी हो जाती है, हर एक परेशान हो जाता है उस टाइम, क्योंकि बिल्कुल ज़ीरो लाइन पर रह रहे हैं। उनको तो दिक्कत उनको तो दिक्कत हो ही जाती है। कश्मीर की तारीख में पहली मरतबा ऐसा हुआ, पहलगाम के उस वाक़े पर, उस हादसे पर एक एक दुकान बंद थी, बाज़ार बंद थे, और मर्द भी निकले, औरतें भी निकली, जवान भी निकला, हर एक परेशान था, बड़ा दुख हुआ। और इस वक्त भी हम बहुत दुखी हैं उस वाक़े से। আর এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। নরেন্দ্র মোদীর কড়া বার্তার পর অ্যাকশন শুরু হয়ে গেছে। মিশন রেডি পোস্ট করেছে ভারতীয় নৌসেনা, এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। বড় খবর, যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। মোদীর কড়া বার্তার পরই পোস্ট ভারতীয় নৌসেনার। বড় খবর, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। মিশন রেডি পোস্ট ভারতীয় নৌসেনার তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত জানিয়ে দিয়েছেন তারা। সেই পোস্ট আমরা দেখাচ্ছি আপনাদেরকে। নরেন্দ্র মোদীর কড়া বার্তার পরই পোস্ট ভারতীয় নৌসেনার তরফে। ছবিটা একবার দেখুন, একের পর এক রণতরী রয়েছে। ইয়েস, ভারত রেডি, ভারত মিশন রেডি। আর এদিকে জঙ্গিদের মদতের সঙ্গে এই ভারত অর্থাৎ আমাদের বিরুদ্ধে যুদ্ধের হুমকি। ঘরের সমস্যায় জেরবার পাকিস্তান বারবার ফাঁকা আওয়াজ দিচ্ছে। কিন্তু এই যে সন্ত্রাসে মদতদাতা প্রতিবেশী দেশ, এই যে লাফালাফি করছে পাকিস্তান, তারা যদি মাঠে নামে পারবে তো? দুদেশের সামরিক শক্তি একবার চলুন দেখে নি। এই কম্পারিজনটায় নজর রাখলেই আপনাদের সামনেও বিষয়টা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। দেখুন, দুই দেশের সামরিক শক্তি, ভারত 4 নম্বরে রয়েছে এবং পাকিস্তান 12 নম্বরে রয়েছে। ভারতের যেখানে 14 লক্ষ সেনা, সেখানে পাকিস্তানের 6,54,000 জওয়ান রয়েছে। অর্থাৎ কতটা কম দেখুন, প্রায় অর্ধেকেরও কম। ভারত যেখানে 4 নম্বর রয়েছে অস্ত্র এবং গোলা বারুদের ক্ষেত্রে, সেখানে পাকিস্তান 9 নম্বরে রয়েছে। সামরিক শক্তির বিচার কম্পারিজন তুলে ধরছি আপনাদের সামনে। বায়ুসেনার হাতে বিমান 2229টি বিমান রয়েছে ভারতের হাতে, সেখানে পাকিস্তানের হাতে মাত্র 1399টা বিমান। অ্যাক্টিভ যুদ্ধ বিমান ফাইটার জেট ভারতের হাতে 513, পাকিস্তানের হাতে মোটে 328টা। এদিকে টানা যুদ্ধ চালানোর ক্ষমতা ভারত পাকিস্তান এবং অন্তত 37 দিন যুদ্ধ চালাতে সক্ষম, যেখানে আমাদের দেশ মানে ভারত সেখানে সর্বাধিক 17 দিন, মানে 17 দিনেই পাকিস্তান। শুভজিৎ ফুস না, এটা অনেকেই বলছেন এটা বোধহয় গরিব মানুষ খেতে পাচ্ছে না, সরকারের উপর চাপ বাড়ছে, সেটা থেকে নজর ঘোরানোর জন্য যুদ্ধে খেলা পাকিস্তানের। আরে একবার দেখুক, পাকিস্তানে যারা আছে তারাও নিশ্চয়ই তথ্যগুলো রেখেই এই কথাগুলো বলছে। দেখুন, ভারতের হাতে 14 লক্ষ বীর জওয়ান রয়েছে, বীর সেনা, আর পাকিস্তানে হাফও নয়, 6,54,000। দেখুন একবার, এই বিশ্বে গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট 2024 অনুযায়ী ভারত 4র্থ বৃহত্তম, আর ওখানে পাকিস্তান তাদের জায়গা 9 নম্বর, অনেকটাই পিছিয়ে। একটানা যদি যুদ্ধ হয় 37 দিন যুদ্ধ চালাতে সক্ষম ভারত, আর পাকিস্তান সেখানে 17 দিন, তাও মেরে কেটে টেনে টুনে। এই হচ্ছে অবস্থা পাকিস্তানে, তার মধ্যেই তারা আবার যুদ্ধের জিগির তোলে। আমরা তথ্যগুলো পরপর আপনাদের সামনে তুলে ধরছি, পাশাপাশি বিশেষজ্ঞরা তারা কি বলছেন সেগুলো তুলে ধরছি। আর এদিকে এই ভারতের যে সেনা অভিযান, সেই অভিযানেও এআই ব্যবহার হচ্ছে। ইন্ডিয়ান আর্মি বেশ কিছুদিন ধরেই নিজেদের বিভিন্ন ইন্টারনাল কাজে এআই ব্যবহার করছে। জঙ্গি দমনে অপারেশনে জওয়ানদের জীবনের ঝুঁকি থাকে আপনারা জানেন, এবং সেই কারণেই জঙ্গিদের লোকেট করতে ওড়ানো হয় ড্রোন আর নামানো হয় আর্মির উভচর যান। দুর্গম এলাকায় অভিযানে আগাগোড়া এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নেওয়া হয়। কাশ্মীরে জঙ্গিদের ঢোকা আটকাতেও এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাচ্ছে সেনা। দুটো দৃশ্য বা সম্ভাবনা কল্পনা করা যাক। এক, পাহাড় ঘেরা কাশ্মীরে দুর্গম এলাকায় গা ঢাকা দিয়ে হামলা চালাচ্ছে জঙ্গিরা। কিছুতেই তাদের অবস্থান চিহ্নিত করা যাচ্ছে না।
2. সীমান্তে শত্রু দেশের ড্রোন ঢুকে পড়েছে, র্যাডারে ধরা যায়নি। এমন সব ঘটনায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়ার রূপরেখা তৈরি করছে ভারতীয় সেনা। ফৌজের 3 শাখাতেই এআই ব্যবহার। বাছাই হয়েছে 500-র বেশি এআই টুলস। কিভাবে কোন পথে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ দেখা যাবে ভারতীয় সেনায় ঠিক করতে কিছুদিন আগে সেনার ইতিহাসে প্রথমবার মুখোমুখি বসেন 3 বাহিনীর চিফ, মিলিটারি ইন্টেলিজেন্স এবং টেকনিক্যাল উইংয়ের প্রধানরা। সেখানে ঠিক হয় সীমান্তে ক্যামেরা, ড্রোন ও র্যাডারের নজরদারি, ভারী আগ্নেয়াস্ত্র, সাঁজোয়া গাড়ি ও সেনা প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য খতিয়ে দেখা এবং পর্যালোচনা। এসব কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হবে। বিশেষ করে পাক চীন সীমান্তে জোর দেওয়া হবে এআই ব্যবহারে। ইতিমধ্যেই সে কাজ শুরু হয়ে গেছে। 100-র বেশি এআই টুলস ব্যবহার করা শুরু করে দিয়েছে ভারতীয় সেনা। সেনার লক্ষ্য মিসাইল, হেলিকপ্টার থেকে শুরু করে ব্যাটল ট্যাঙ্ক, এমনকি মেশিন গানেও এআই প্রযুক্তি থাকবে। তাতে এগুলোর কার্যকারিতা অনেকটাই বেড়ে যাবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিজ্ঞানীরা। কারণ ডিফেন্স সেক্টরে এআই এর ব্যবহার কতটা কার্যকর হতে পারে তা দেখিয়ে দিয়েছে গাজা যুদ্ধ। গাজা যুদ্ধের গতি বদলে দেয় এআই টুলস ল্যাভেন্ডার। ঘনবসতি এলাকায় হামাসের ঘাঁটি চিহ্নিত করে ল্যাভেন্ডার। গাজায় হামাসের টানেলেও এআই টুলসের ব্যবহার ইসরায়েলি সেনার। কসপেল, অ্যালকেমিস্ট, উইজডমের মতো টুলসের ব্যবহার। মাটির গভীরে সুড়ঙ্গ চিহ্নিত করে জাইম অফ এআই টুলস। 2024-এর 1 এপ্রিল ইয়েমেনে ইরানের দূতাবাসে মিসাইল হামলা হয়। দূতাবাসের 3 তলার ঘরে মিটিং করছিলেন ইরানি সেনার শীর্ষকর্তারা। নিখুঁত লক্ষ্যেই ঘরের জানলা দিয়ে আছড়ে পড়ে মিসাইল। ইরানের 7 সেনাকর্তারই মৃত্যু হয়। বাকি বিল্ডিংয়ে তেমন একটা ক্ষতি হয়নি। এর পিছনেও এআই এর কামাল বলে মনে করা হচ্ছে। 2021 সালে অপারেশন গার্ডিয়ানস অফ দ্য ওয়াল লঞ্চ করেছিল ইসরায়েল। সেই সময় এআই টুলের সংগৃহীত তথ্যের ভিত্তিতেই গাজায় হামলা চালিয়েছিল তেল আভিভ। ইতিহাসে ওই 11 দিনের লড়াই ইতিমধ্যেই প্রথম এআই যুদ্ধ নামে পরিচিত হয়ে গিয়েছে। এক্ষেত্রে ভারতের পরিকল্পনাটা কি? প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, প্রাথমিকভাবে 5টি ক্ষেত্রে সেনায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর কথা ভাবা হচ্ছে। সীমান্তে নজরদারিতে রোবটের সাহায্য, মিসাইলের টার্গেট চিহ্নিত করতে এআই প্রযুক্তি, প্রতিকূল এলাকায় রসদ পৌঁছতে ড্রোনে এআই টুলস, শত্রুর ড্রোন বা জৈব অস্ত্রের হামলা রুখতে প্রযুক্তি এবং বিমানে অস্ত্র মিসাইল লোড করার পরিকাঠামো। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, বহু এআই টুলস ভারতেই তৈরি হচ্ছে। কিছু প্রযুক্তির আমদানির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সব দেখে শুনে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন কিছুটা দেরি হলেও অবশেষে প্রয়োজনীয় কাজটা শুরু হলো ভারতীয় সেনায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে 4 দিন পার, পাক সেনার জিম্মায় বাংলার ছেলে পূর্ণাম কুমার সাউ। পাঠানকোট যাচ্ছেন বিএসএফ জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী। কি অবস্থায় আছেন পূর্ণাম? প্রবল উদ্বেগ পরিবারের মধ্যে। सरकार से क्या दरखास्त करेगी? ये दरखास्त करेंगे कि हमारा लड़का अच्छा सही सलामत से आ जाए, सामने छोड़ अपना एरिया में आ जाएगा, पोस्टिंग में आ जाएगा तो हमको टेंशन थोड़ा दूर हो जाएगा, वहाँ से निकल जाएगा। तो वहाँ है तो बहुत टेंशन। अगर किसी से बात हुआ, किसी न किसी से नहीं बात हुआ। बात होता तो थोड़ा शरीर सब दोष होता, शरीर सुंदर नहीं होता है। 4 দিন হয়ে গেল স্যার, একটা মানুষ মিসিং আছে, কোনো খবর পাচ্ছি না। ওকে কি রকম রেখেছে, খাওয়া দাওয়া দিচ্ছে কিনা কিছুই জানতে পারছি না আমরা। কালকে আমরা বেরোচ্ছি এখান থেকে, হাবড়া থেকে পাঠানকোট যাব, যেখানে ওনার পোস্টিং ছিল। যদিও এখান থেকে কোনো ডিটেলস বার করতে পারি আমরা, সেই জন্য আমাদের আর ঘরে বসতে পারছি না। আমরা কালকে বেরোবো। আশিক আমাদের সঙ্গে রয়েছেন লাইভে, আমাদের সহকর্মী। আশিক, কখন যাবেন এনারা? 1-2 নম্বর বিএসএফ এর কারোর সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে।
দেখো শুভজিৎ, তোমাকে জানিয়ে রাখবো যে আজ সকাল থেকে আমরা এখানে রয়েছি রিষড়ার এই যে 13 নম্বর ওয়ার্ডের এই সাউ সদন বাড়ি, এই বাড়িরই ছেলে পূর্ণাম কুমার সাউ, তিনি এই মুহূর্তে পাকিস্তানে আটক রয়েছেন। বিএসএফ জওয়ান পাঠানকোট থেকে তাকে আটক করে পাক রেঞ্জার্সরা, এবং তারপর থেকে 4 দিন কেটে গিয়েছে, এখনো অবধি কোনো খোঁজ মিলেনি তার, এবং তিনি কেমন আছেন সেই সব নিয়েই উদ্বিগ্ন এই গোটা সাউ পরিবার। এবং তার মধ্যেই গতকাল রাত্রিরে পূর্ণাম কুমার সাউয়ের যিনি স্ত্রী রয়েছেন রাজনী সাউ, তিনি বিএসএফ এর যে ক্যাম্পে ছিলেন পূর্ণাম, অর্থাৎ পাঠানকোটের 24 ব্যাটালিয়নে, সেখানে তিনি ফোন করেছিলেন এবং সেখানকার যারা অফিসার রয়েছেন তারা প্রথমে তাকে বলেছিলেন যে এখানে আসতে হবে না, তারা সর্বোচ্চভাবে চেষ্টা করে চলেছেন পূর্ণামকে দেশে ফিরিয়ে আনার জন্য। কিন্তু আজ সকালবেলা সেখান থেকে ফোন করা হয় এবং ফোন করে জানানো হয় যে এখানে আপনারা যদি আসতে চান, আপনার পরিবারের লোকজন যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন। এবং তারপরেই তারা সিদ্ধান্ত নেন যে আগামীকাল তারা হাওড়া থেকে রওনা দেবেন পাঠানকোটের উদ্দেশ্যে। তবে কখন যাবেন বা কোন ট্রেনে যাবেন সেই সম্পর্কে এখনো অবধি তারা নিশ্চিত করে বলতে পারছেন না। তারা টিকিট কাটছেন আগামীকালকের জন্য যে তারা সেখানে যাবেন। মূলত তার স্ত্রী যেটা জানাচ্ছেন যে এই 4 দিন ধরে তারা উৎকণ্ঠা এবং উদ্বিগ্ন রয়েছেন যে তাদের পরিবারের মানুষ, অর্থাৎ পূর্ণাম কেমন আছেন, কি খাচ্ছেন, কোথায় রয়েছেন সেই সম্পর্কে তারা এইখান থেকে বসে কোনো কিছুই পাচ্ছেন না। চিন্তা নিয়েই তারা পাড়ি দিচ্ছেন। আগামীকাল যাবেন, হাওড়া থেকে ট্রেন রয়েছে, কিন্তু কখন যাবেন সেটা এখনো পর্যন্ত পরিষ্কার করে পরিবারের তরফ থেকে কিছু জানানো হয়নি। পরিবারের তরফ থেকে কি জানানো হয়েছে শুনুন। এই কথা হয়েছে, কিচেন অফিসে ফোন করেছিলাম, সিও এলে আমি কথা বলিয়ে দেবো। 3 দিন তো পেরিয়ে গেল, 3 দিন পেরিয়ে 4 দিন হচ্ছে। এই 4 দিনের মধ্যে কিছু হয়নি। চিন্তা তো করছি আমাদের সবাই ফ্যামিলি, खावा दावा सब बंद पाकिस्तान। बाकी कहने मतलब उसकी कार्रवाई चल रही है, हम लोग बैठे हुए नहीं हैं, उसकी कार्रवाई चल रही है। और जानते हैं कि अभी जो है कश्मीर के लेकर थोड़ा गर्म ये है, बस यही बात हुई। बोला जो भी खबर होगा हम आपको जना देंगे। আর আপনাদের জানাই রাজস্থানে সেখানে ভারত পাক সীমান্তে চাঞ্চল্য। কেন বলছি, কারণ সীমান্তের কাছে বহলপুরে 4টি জৈশ-ই মোহাম্মদের তাঁবুর খোঁজ পাওয়া গিয়েছে এবং গোয়েন্দা সূত্র মারফত যে খবর পাওয়া গিয়েছিল সেখানে 4 তাঁবুর খোঁজ পাওয়া গিয়েছে এবং তারপরেই সতর্ক কড়া নজর রাখছে বিএসএফ। সেই চলিস্তানে খরা পরিস্থিতিতে সবুজায়নের নাম করে জেহাদি কার্যকলাপ শুরু করে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো। সামনে সমাজসেবা আর পিছনে সন্ত্রাসে মদত, এভাবেই গোপনে জঙ্গি কার্যকলাপ চালিয়ে গিয়েছে সংগঠনগুলো এবং গোয়েন্দাদের নজর আসার পরেই সীমান্তবর্তী এলাকায় সতর্ক হয় বিএসএফ। খোঁজ মেলে জৈশ-ই মোহাম্মদের এই ঘাঁটিগুলো। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।